মুক্তি, তুই আমাকে এতদিন পর আমাকে জিজ্ঞাসা করলি আমি তোকে ভালোবাসি কিনা। তুই আমার ভালোবাসা কখনোই বুঝতে পারবি না। ইনফ্যাক্ট আমি তো তোকে কোনোদিন বুঝতেই দেইনি। যখনই তোর প্রতি আমার ভালোবাসার অনুভূতি জেগে উঠেছে, তখন আমি সেই অনুভূতিকে ছাই চাপা দিয়েছি, তোর থেকে পালিয়ে বেরিয়েছি, তোর উপর রাগ করেছি। কারণ আমার ভয় হতো তুই যদি আমাকে ভুল বুঝে দূরে চলে যাস, তাহলে আমি থাকতে পারতাম না। মুক্তি, আমি তোকে আমার কাজ ছাড়া করতে চাইনি। আমি চাইনি তুই আমাকে কখনো ঘৃণা করিস। আমার ভালোবাসাকে ছাই চাপা দিয়ে আমার আর তোর বন্ধুত্বকে উজ্জীবিত করেছি। আমি আমার আর তোর মাঝে এমন একজন বন্ধুত্ব সৃষ্টি করতে চেয়েছি যা ভালোবাসাকেও হার মানাবে। আমার ভালোবাসা না হয় অপূর্ণই থেকে যাক। পৃথিবীতে সব ভালোবাসা কি পূর্ণতা পায়? পায় না তো। তাতে কি সব পূর্ণতাতে সুখ খুঁজে পাওয়া যায় না? আবার অনেক অপূর্ণতাও অনেক সুখ। আমি না হয় সেই অপূর্ণ ভালোবাসাতেই সুখী হলাম। যখন আমার ভালোবাসার মানুষটা সুখী হবে, তখন আমিও তার সুখে সুখী হব। আমি জানি তুই প্রেম ভাইয়াকে ভালোবাসতি, কিন্তু সেই ভালোবাসা এক কঠিন অভিমানের দেওয়ালে পরিণত হয়েছে। জ্ঞানী লোকেরা বলে রাগ অভিমানের থেকে শতগুণে ভালো, কারণ অভিমান মানুষকে বড়ই কঠিন অবস্থায় দাঁড় করিয়ে দেয়। আবার এটাও সবার জানা আছে, অভিমান সবার উপরে করে থাকা যায় না, অভিমানে ভালোবাসা লুকিয়ে থাকে। আমি প্রেম ভাইয়ের প্রতি তোর অভিমানে সেই দেয়াল ভেঙে দিব। তখন তুই সেই দেওয়ালের ওপাশে শুধু প্রেম ভাইয়াকেই দেখতে পাবি। আর সেই জন্যই তো আমি তোদের দুজনের মাঝে আসতে চাইনি। কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে খুব ভালোবাসি মুক্তি, আমি তোকে সুখী দেখতে চাই। আদ্রর কথা মনে করে মুক্তির চোখটা ছলছল করে উঠল, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুক্তি নিজের অজান্তেই বলতে লাগলো, আমি জানি আরো তুই আমাকে ভালোবাসিস। তোর আমার প্রতি এত কেয়ার, আমার পছন্দ, আমার আবদার, এগুলো শুধু বন্ধুত্ব থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। যখন আমার প্রতি তোর ভালোবাসা বেড়ে যায়, তখন তুই আমার সামনে আসা বন্ধ করে দিস, আমার থেকে পালিয়ে বেড়াস, আমার উপর রাগ দেখাস। আমি বুঝি সব, আর সেই জন্যই তো তোর রাগ আমার কাছে বেশি ভালো লাগে। তোর রাগের মধ্যে আমি তোর ভালোবাসা খুঁজে পাই। আচ্ছা, আমি তোকে এতটা কেয়ার করি কেন, এতটা মিস করি কেন, তোকে এত বুঝতে চেষ্টা করি কেন? আমি কি তোকে ভালোবাসি? জানি না। আদ্র, তুই আমাকে একবারের জন্য ভালোবাসিস কথাটা বলে দেখতে পারতি, আমি তোকে ফিরিয়ে দেবার সাহস দেখাতাম না। সেই শক্তি আমার নেই। তুই আমাকে তোর করে নে, সেটা আমি তোকে কখনোই বলতে পারবো না, কারণ মেয়েরা সবকিছু বলতে পারে না, যেটা আমি 5 বছর আগে প্রেম ভাইয়াকেও বলতে পারিনি। কিন্তু আমি তখন নিজের মুখে বলতে পারিনি ঠিকই, কিন্তু উনি তো কথাটা জানতে চেয়েছিলেন। তখন তো আমি ওনাকে ভালোবাসি জেনেও উনি এক নিমিষে সেই ভালোবাসাকে মাটি চাপা দিয়েছিলেন, আমাকে অপমান করেছিলেন। মুক্তির ঠোঁটে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, উনি নাকি এখন আমাকে ভালোবাসেন। কেন ভালোবাসেন আমাকে? যখন আমার কচি হৃদয়ে ওনার জন্য ভালোবাসার অনুভূতি জেগে উঠেছিল, ভালোবাসা বলতে শুধু ওনাকেই বুঝতাম, যে ভালোবাসার জন্য আমার এত কাছে থাকা আমার প্রিয় বন্ধুর ভালোবাসাও আমি বুঝতে পারিনি, তখন উনি আমাকে ভালোবাসেননি। উনি বলেন ওনার ওপর নাকি আমি অভিমান করে আছি। আসলে যাকে ভালোবাসা যায় তার উপর অভিমান করা যায়, কিন্তু ওনাকে তো আমি ভালোই বাসি না, তবে কেন ওনার উপর আমি অভিমান করব? এখন তো আমি কাউকে ভালোবাসতেই ভয় পাই। আমি আর কাউকে ভালোবাসবো না। আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে না হয় তার মাঝেই ভালোবাসা খুঁজে নিব। আদ্র, প্রেম, পলাশ, মৌ আর প্রিয়া গ্রাম ঘুরতে বের হয়েছে। মৌ আর প্রিয়া মুক্তিকে তাদের সাথে আসতে বলেছিল, কিন্তু মুক্তি তাদের সাথে এলো না। সবাই গ্রামটা ঘুরে দেখলো। তারা গ্রামের পথে হাঁটার সময় পায়েলের সাথে তাদের দেখা হলো। পায়েল সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। আসসালামু আলাইকুম। সবাই একসাথে সালামের উত্তর দিল। কেমন আছো পায়েল? ভালো আছি আদ্র ভাইয়া। মুক্তি আপনাদের সাথে আসেনি? ওকে নিয়ে এলেন না? মুক্তিকে বলেছিলাম আসতে, কিন্তু ও আসেনি। আসেনি নাকি আদ্র ভাইয়া ওকে আসতে নিষেধ করেছে? পায়েলের কথা শুনে সবাই পায়েলের দিকে তাকালো। প্রেম অবাক হয়ে পায়েলের দিক থেকে দৃষ্টি সরিয়ে আদ্রর দিকে তাকালো। এই কথা তোমাকে মুক্তি বলেছে? না, মুক্তি বলেনি। আমার মনে হলো আপনি ওকে আসতে নিষেধ করেছেন, কারণ আগের বার তো ওই ঘটনায় আপনি খুব রাগ করেছিলেন, তাই মনে হলো। ঘটনা মানে? কি ঘটনা ঘটেছিল? আসলে মৌয়াপুর বিয়েতে
মুক্তি যখন ঢাকায় এসেছিল তখন বিয়ের কয়েকদিন পর আমি আর মুক্তি গ্রামে ঘুরতে বের হয়েছিলাম। তখন গ্রামের এক বখাটে ছেলে আমাদের খুব খারাপ দৃষ্টিতে দেখছিল আর অশ্লীল ভাষা ব্যবহার করছিল। তখন মুক্তি রেগে আদ্র ভাইয়াকে ফোন দিতেই সাথে সাথে আদ্র ভাইয়া এসে ওই ছেলেকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। কি বলছিস পায়েল? আজ পর্যন্ত এই গ্রামের কোনো ছেলের সাহস হয়নি আমাদের বাড়ির কোনো মেয়েদের উপর খারাপ দৃষ্টিতে তাকানোর। পরে কি হয়েছিল? পরে রাজু আঙ্কেল লোক পাঠিয়েছিল ওই ছেলেটাকে ধরে আনতে, কিন্তু ও তো পা নিয়ে হসপিটালে ছিল। আদ্র ভাইয়া যেভাবে ওকে মেরেছিল, পরে ওর বাড়ির লোক তোমাদের বাড়ি থেকে ওই ছেলের হয়ে ক্ষমা চেয়ে এসেছিল। ভালো করেছিস আদ্রকে মেরে। আমার তো খুব রাগ হচ্ছে, কত বড় সাহস আমাদের বাড়ির মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তুমি এই কথা বলছো আর তোমার বোন বলে আমি নাকি শুধু শুধু ছেলেটাকে মেরেছি। নিজেই আমাকে ফোন করে এসব কথা শুনিয়ে আমাকে রাগিয়ে দিয়ে আবার বলে ওকে মারার কোনো দরকার ছিল না। আসলে মুক্তি বুঝতে পারেনি আপনি ছেলেটাকে এভাবে মারবেন। ও তো আপনাকে ডেকে এনেছিল ছেলেটাকে একটু ভয় দেখাতে। হ্যাঁ, আমি তো ভয় দেখিয়েছি। ও আর কোনোদিন মুক্তির দিকে তাকানোর সাহস পাবে না। প্রেম আদ্রর দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা ভালোই হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। পায়েল, তুইও আমাদের সাথে চল, মুক্তির সাথে দেখা করে আসবি। মো আপু, আমি মুক্তির সাথে দেখা করতে চাচ্ছিলাম। তাহলে তো হলোই, চল আমরা যাই। সবাই বাড়ির দিকে রওনা হলো। সবাই বাড়িতে ঢুকে দেখে ড্রয়িং রুমে সুমি, রেখা আর জুই ভাবি বসে আছে। সবাই ক্লান্ত হয়ে সোফায় বসলো। প্রেম আশেপাশে তাকালো মুক্তির খোঁজে, কিন্তু মুক্তি যে দুপুরে খাবার খাওয়ার পর ঘরে ঢুকেছে, এত সময় হয়ে গেল এখনো ঘর থেকে বের হয়নি। গ্রাম ঘুরতে যাওয়ার আগে প্রিয়া আর মৌ মুক্তিকে ডাকতে গিয়েছিল, কিন্তু মুক্তি বলল সে যাবে না। আসলে আদ্র মুক্তিকে মানা করেছে, সেই কথা কেউ বুঝতে পারেনি। প্রেম ভাবছে, আচ্ছা মুক্তি আর্দ্রর কথা এতটা গুরুত্ব দেয় কেন? আর আর্দ্র মুক্তির এতটা কেয়ার করে কেন? তাদের দুজনের মধ্যে কি বন্ধুত্ব ছাড়াও অন্য কোনো সম্পর্ক আছে, যা বন্ধুত্বের আড়ালে সবার চোখ এড়িয়ে গেছে? আচ্ছা আমি কি মুক্তিকে বুঝতে খুব বেশি সময় নিয়ে ফেলেছি? 5টা বছর তো অনেক সময়। একটা মানুষের মন পরিবর্তন হতে বেশি সময় নেয় না, সেখানে তো 5টা বছর অনেক সময়। প্রেম আর কিছু ভাবতে পারছে না। আসলে সে এসব কিছু ভাবতে চায় না, সে শুধু চায় মুক্তি তার হোক, আর অন্য কারো না। আদ্র মুক্তিকে দেখতে না পেয়ে সুমি ভাবির উদ্দেশ্যে বলল, বড় ভাবি, মুক্তি কোথায়? ও এখনো ঘর থেকে বের হয়নি কেন? প্রেম ভুরু কুকিয়ে আদ্রর দিকে তাকালো। না মুক্তি এখনো উপর থেকে নিচে নামেনি। আচ্ছা ঠিক আছে, আমি মুক্তিকে ডেকে নিয়ে আসছি। এই বলে পায়েল উপরে মুক্তির ঘরে চলে গেল। আদ্ররও আজ মনটা ভালো নেই। তার জীবনের সবচেয়ে বড় সত্যি কথাটা আজ তার সবচেয়ে প্রিয় মানুষের কাছে মিথ্যে করে বলতে হলো। আদ্র মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি আমার মনের সত্যি কথাগুলো মুক্তকে বলে দিতাম, তাহলে কি মুক্তি আমাকে তার মনে জায়গা দিত? ধ্যাৎ, এইসব আমি কি ভাবছি? মুক্তি আমাকে কখনো তার মনে জায়গা দিত না, উল্টা আমাকে ভুল বুঝতো। হয়তো সে মজার ছলে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ভালোবাসি কিনা। আমার সত্যি কথাটা বলাটা একেবারে ঠিক হতো না। আমার ভালোবাসা আমার মনেই থাক, এটাই আমার জন্য ভালো হবে। মুক্তির ঘরে ঢুকে দেখে মুক্তি শুয়ে আছে। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। পায়েলকে দেখে মুক্তির শোয়া থেকে উঠে বসলো। মুক্তি, তুই ঘরে হবে বসে আছিস কেন? নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল নিচে চল। পায়েলকে দেখে মুক্তি খুব খুশি হলো। আদ্র আর প্রিয়ার পরে পায়েলই তার সবচেয়ে ভালো বন্ধু। মেয়েটা খুব সুন্দর আর মিষ্টি দেখতে। তুই কখন এলি? এই তো আমি এক্ষুনি এলাম। রাস্তায় মুয়াপুদের সাথে দেখা হয়ে গেল, তারপর বাকিটা রাস্তা তাদের সাথে এলাম। মুক্তি মুস্কি হেসে বলল, কেন এলি? কি, এটা কিরকম প্রশ্ন? আমি তোকে দেখতে এসেছি। এতদিন তুই বিজি ছিলি, আকাশ ভাইয়ার বাড়িতে গেলি, তারপর আবার মুক্তমণিতেও গেলি, তাই আমি আসিনি। মুক্তি হাসি হাসি মুখ করে বলল, আমাকে দেখতে এসছিস নাকি আদ্রকে দেখতে এসছিস? মুক্তির কথা শুনে পায়েল পুরো ভেবাচাকা খেয়ে গেল। পায়েল আমতা আমতা করে বলল, মুক্তি, কি বলছিস তুই?
আর আশ্চর্য হওয়ার নাটক করতে হবে না, আমি সব বুঝি। তুই যে মনে মনে আদ্রকে ভালোবাসিস সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। আমি মনে করেছিলাম তুই মুখ ফুটে আমাকে বলবি, কিন্তু তোর তো আমাকে বলারই সাহস নেই। তুই আদ্রকে কিভাবে বলবি? পায়েল চুপ করে আছে। কি হলো, কথা বলছিস না কেন? আমার কাছে আর লুকিয়ে লাভ নেই। আমি তোকে ইচ্ছে করে বলতে চাইনি। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে আদ্র ভাইয়া তোকে ভালোবাসে, আর তুইও সেটা একদিন বুঝতে পারবি, তাই আমি তোদের মাঝে ঢুকতে চাইনি। মুক্তি ঠোঁটের কোণে মলিন হাসি দিয়ে বলল, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আদ্র আমাকে একটু বেশি কেয়ার করে, তো তাই তোর কাছে মনে হয়েছে আদ্র আমাকে ভালোবাসে। সেটা তো স্বাভাবিক। একটা ছেলে একটা মেয়েকে এতটা কেয়ার কখন করে? যখন ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। কেন, বন্ধুত্বের মাঝে কি কেয়ার থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু এত কিন্তু কিন্তু করছিস কেন? শোন, আদ্র বন্ধু ছাড়াও সে আমার কাজিন। তার ওপর ছোটবেলায় আমার মা মারা যাওয়ায় আদ্রর পুরো পরিবার আমাকে সব সময় আদর যত্নে আগলে রেখেছে। সেই জন্য শুধু আদ্র না, তার পুরো পরিবার আমার প্রতি একটু বেশি কেয়ারিং। মুক্তি, তুই আমার মুখ দেখে বুঝে ফেলেছিস আমি আদ্র ভাইয়াকে পছন্দ করি, আর তুই আদ্র ভাইয়া যে তোকে ভালোবাসে সেটা এখনো বুঝিসনি। হয়তো বন্ধুত্বের আড়ালে আদ্র ভাইয়ার ভালোবাসা তোর চোখেই পড়ে না, কিন্তু একটু সময় নিলেই তুই সবটা বুঝতে পারবি। মুক্তি মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে মনে মনে বলল, আদ্র যে আমাকে ভালোবাসে সেটা তো আমি বুঝতে পেরেছি পায়েল। আমি চেয়েছিলাম আদ্র আমাকে মুখ ফুটে বলুক যে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে সুন্দর অভিনয় করে তার ভালোবাসাকে লুকিয়ে ফেললো। আদ্র ভালোবাসা থেকে বন্ধুত্বকে বেশি প্রাধান্য দিয়েছে। ঠিক আছে, আদ্র যে আমাকে ভালোবাসে সে যখন আমাকে বলতে চায় না, আমিও তার কাছ থেকে শুনতে চাইবো না তার ভালোবাসার কথা। আমাদের মধ্যে বন্ধুত্বটাই বেঁচে থাকবে। মুক্তি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে পায়েলকে বলল, আমি যা বোঝার সব বুঝে নিয়েছি, আর আদ্র আমাকে কেয়ার করাটা যদি তোর কাছে ভালো না লাগে তাহলে আমি আদ্রকে বলে দিব আমার কাছ থেকে দূরে দূরে থাকতে আর আমাকে কেয়ার না করতে। পায়েল অবাক হয়ে বলল, তুই কি বলছিস এসব? দেখ মুক্তি, আমার কাছে যা মনে হয়েছে আমি তোকে তাই বলেছি। এবার তুই আদ্র ভাইয়াকে ভালোবাসবি কি বাসবি না সম্পূর্ণ সেটা তোর ব্যাপার। এর মধ্যে আমাকে কেন টেনে আনবি? আর আমার কথা তুই কখনো আদ্র ভাইয়াকে বলবি না। কেন বলবো না? কেন? কারণ আমি তোকে বারণ করছি তাই। আমি তো এক্ষুনি বলে দিব। মুক্তির এই কথা শুনে পায়েলের বুকের ভেতর কেঁপে উঠল। দেখ মুক্তি, এরকম করিস না প্লিজ। আর কথা আদ্র ভাইয়াকে বললে তোর একদম ভালো হবে না। কিন্তু হ্যাঁ, আমার কাছে আদ্র ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু একটা মেয়ে হয়ে একটা ছেলের অনুমতি ছাড়া তাকে ভালোবাসাটা যে কত বড় লজ্জার ব্যাপার। আবার সেটা যদি এটা জানে, আমি তো লজ্জায় মরে যাব। এরকম করিস না প্লিজ। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু না বল? হ্যাঁ, বন্ধু বলেই তো আমি তোকে সাহায্য করতে চাইছি, না হলে তুই জীবনেও আদ্রকে তোর ভালোবাসার কথা বলতে পারবি না। দরকার নেই, তোর সাহায্য আমার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই। তুই একেবারে চুপ করে থাকবি। না, আমি তো এই মুহূর্তে আদ্রকে সব বলে দিব। আদ্র তো নিচেই আছে, তাই না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। মুক্তি এই কথা বলে বিছানা থেকে নেমে হাসতে হাসতে দৌড়ে নিচে চলে গেল। পায়েলও মুক্তির পিছু পিছু দৌড় দিল। মুক্তি আর পায়েলকে দেখে সবাই অবাক হয়ে গেছে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। মুক্তিকে সিঁড়িতে দৌড়ে নামতে দেখে প্রেম বলে উঠল, এই মুক্তি, আসতে। কিন্তু প্রেমের কথা মুক্তির কান পর্যন্ত পৌঁছায়নি। কি হয়েছে তোদের? একজন হাসির জন্য কথাই বলতে পারছিস না, আর একজন মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস। মুক্তি সবার সামনে কিছু একটা বলতে যাবে, তখনই পায়েল তার হাত দিয়ে মুক্তির মুখ চেপে ধরল। মুক্তি দেখ, এরকম করিস না, আমি তোর পায়ে ধরছি প্লিজ। মুক্তি তার মুখ থেকে পায়েলের হাত সরিয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাউকে কিছু বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? তুই এখন আমাকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবি। এই কথা বলে মুক্তি সোফায় বসে পড়ল। মুক্তির সাথে সাথে সবাই বসে পড়ল, কিন্তু পায়েল মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কি? এখন সিঙ্গারা বানাবো? কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে।
তুই আগে বললে আমি তোর জন্য বাড়িতে থেকে সিঙ্গারা বানিয়ে নিয়ে আসতাম। এই মুক্তি, বাড়িতে পায়েস বানিয়েছি তো। তুই তো পায়েস পছন্দ করিস। আমি সবার জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ, তুমি সবাইকে পায়েস দাও, কিন্তু আমার এখন ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আসছি। না, সিঙ্গারা পায়েল বানাবে। মুক্তি, এখন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসলে পরে আমি আর যেতে পারবো না, আমাকে বাড়িতে যেতে হবে। তোর আজ যাওয়ার দরকার নেই। তুই আজ আমাদের বাড়িতে আমার সাথে থেকে যা। আমরা সারা রাত অনেক গল্প করব, খুব মজা হবে। আর এখন তুই আমার জন্য সিঙ্গারা বানাবি। এই সিঙ্গারা সিঙ্গারা করছিস কেন? রেডিও বাজলে আর অফ হওয়ার নামই করে না। কি রে বাবা? আদ্র মুখ ভেঙচিয়ে মুক্তিকে বলল। এই তুই এত কথা বলিস না তো। আমি তোকে বলিনি সিঙ্গারা বানাতে, আমি পায়েলকে বলেছি। তো সিঙ্গারা খেতে মন চেয়েছে, তুই গিয়ে সিঙ্গারা বানিয়ে খা। ওকে শুধু শুধু বলছিস কেন? মুক্তি পায়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। মুক্তি দাঁড়িয়ে পায়েলের কানে কানে বলল, দেখেছিস পায়েল, এক্ষুনি তোর জন্য কত মায়া দেখাচ্ছে আর কত কেয়ার। পায়েল মুক্তির দিকে রাগে চোখ করে তাকিয়ে বলল, মুক্তি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা বাদ দিলাম। তুই সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়, না হলে এখন আমি কিন্তু সবাইকে সবকিছু বলে দিব। আচ্ছা পায়েল, তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা না, খুব ভালো হবে। না, আমি কিভাবে থাকবো? আমি মাকে বলে আসিনি। আচ্ছা, আমি আন্টিকে ফোনে বলে দিচ্ছি। মুক্তি ফোন দিয়ে পায়েলের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিল। এবার তো আমার জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়। পায়েল হাসল। মুক্তি, তুইও না? এই কথা বলে পায়েল রান্নাঘরে চলে গেল। পায়েলের সাথে সুমি, রেখা, জুই, ভাবি ওর রান্নাঘরে গেল। প্রেম মুক্তির দিকেই তাকিয়েছিল। মুক্তির কথা বলা, মুক্তির হাসি সবে যেন প্রেমের মন কেড়ে নেয়। আদ্র মুক্তিকে একটু পর পর তাকিয়ে তাকিয়ে দেখে। মুক্তি আদ্র দিকে তাকাতেই আদ্র চোখ সরিয়ে ফেলে। মুক্তি মুস্কি হাসে। একটু পর মুক্তিও রান্নাঘরে চলে গেল। মুক্তি রান্নাঘরে গিয়ে দেখে পায়েল সিঙ্গারার পুর বানাচ্ছে, আর তার 3 ভাবে সিঙ্গারার খামি বানাচ্ছে, আর 2-3 বোয়া সেখানে অন্য কাজ করছে। মুক্তি অন্য একটা বাটিতে পায়েলের থেকে কিছুটা সিঙ্গারার পুর নিয়ে সেটাতে অনেকগুলো মরিচের গুঁড়া ঢেলে দিয়ে মাখাতে শুরু করলো। রান্নাঘরে সবাই মুক্তির কাণ্ড দেখে অবাক, কিন্তু মুক্তির সেদিকে কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে এতগুলো মরিচের গুঁড়ার সাথে পুর মেশাতে ব্যস্ত। মুক্তি আরো কিছুটা মরিচের গুঁড়া নিয়ে পুরে দিতে যাবে, তখনই পায়েল মুক্তিকে থামিয়ে দিয়ে বলল, তুই কি করছিস এসব? এতগুলো পুর নষ্ট করলি কেন? নষ্ট করলাম কোথায়? আমি তো এটা দিয়ে সিঙ্গারা বানাবো একজন স্পেশাল মানুষের জন্য। রান্নাঘরে সবাই সবার মুখের দিকে তাকালো। কি বলছিস তুই? এই পুর দিয়ে সিঙ্গারা বানাবি? আর এই সিঙ্গারা কাকে খাওয়াবি? আদ্রকে। পায়েল এবার হেসে বলল, এটা কিন্তু ভালো হবে। কি বলছিস তোরা? এটা খেলে তো যে কারোরই মুখ জ্বলে যাবে। আমি তো চাই ওর মুখ জ্বলে যাক। মুক্তি মনে মনে বলল, যে মুখে মনের কথা বলতে পারে না, সেই মুখ জ্বলে যাওয়াই ভালো। মুক্তি আর পায়েল মিলে আড্ডোর জন্য এতগুলো মরিচের গুঁড়া মাখানো পুর দিয়ে সিঙ্গারা বানিয়ে সেগুলো আলাদা করে রাখলো, আর বাকি সবার জন্য খুব মজা করে সিঙ্গারা বানালো। সুমি, রেখা আর জুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে, আর বেচারা আড্ডোর জন্য দোয়া করতে লাগলো। সিঙ্গারা বানানো শেষ করে সবাই আলাদা আলাদা প্লেটে সবার জন্য সিঙ্গারা নিয়ে সবাইকে পরিবেশন করলো। আড্রোর প্লেটটা একটু দেরি হওয়াতে পলাশ আড্রোকে বলল, আদ্র, তুমি আমার সাথে শেয়ার করো। আদ্র পলাশের প্লেট থেকে সিঙ্গারা নিতে যাবে, ঠিক সেই সময় পায়েল আদ্রর সামনে সেই মরিচ মাখানো সিঙ্গারাগুলো রেখে বলল, আদ্র ভাইয়া, মুক্তি আপনার জন্য স্পেশাল করে বানিয়েছে। মুক্তি পায়েলের পেছনেই ছিল। মুক্তি আর পায়েলের জন্য আনা 2টো প্লেট টেবিলে রেখে হাসি মুখে দাঁড়ালো। সুমি, রেখা, জুই এক জায়গাতে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন অপেক্ষা করছিল আদ্রর করুণ অবস্থা দেখার জন্য। আড্ডার জন্য মুক্তি স্পেশাল সিঙ্গারা বানিয়েছে শুনে প্রেমের খুব রাগ হচ্ছিল। বাবা, আদ্রর জন্য শুধু স্পেশাল সিঙ্গারা আর আমাদের জন্য শুধু নর্মাল সিঙ্গারা কেন? আড্রর কেমন যেন একটা খটকা লাগলো। মুক্তি তার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছে। আড্র পায়েলকে বলল, পায়েল, তুমি আমার জন্য পানি নিয়ে এসো। পায়েল টেবিলের উপর পানির বোতল দেখিয়ে বলল, ভাইয়া, এই যে পানি টেবিলে দেওয়া আছে। তুমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। পায়েল চলে গেল রান্নাঘরে পানি আনতে। পায়েল যাওয়ার পর আড্র মুক্তিকে বলল, মুক্তি, এত স্পেশাল সিঙ্গারের সাথে একটু সস হলে ভালো হতো।
তুই আমাদের জন্য একটু সস নিয়ে আয়। হ্যাঁ, একটু টমেটো সস হলে ভালো তো। মুক্তি একটু বিরক্তি মুখ করে রান্নাঘরে চলে গেল সস আনতে। মুক্তি যাওয়ার পর আদ্র মুক্তি আর পায়েলের প্লেটের সিঙ্গারার সাথে তার প্লেটের সিঙ্গারা পাল্টে নিল। সুমি, রেখা, জুই দেখে তো তাদের মাথায় হাত। আদ্র তাদের ইশারা করে বলল কিছু না বলতে। অন্য সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মুক্তি আর পায়েল ঠান্ডা পানি আর সস নিয়ে টেবিলে রাখলো। আদ্র, তুই এখনো সিঙ্গারা খাসনি? না, আমি তো তোর সাথে খাবো বলে বসে আছি। তোর সিঙ্গারা খেতে এত ইচ্ছা হচ্ছিল, আর আমার জন্য তুই এত স্পেশাল করে সিঙ্গারা বানিয়েছিস। তোকে ছাড়া আমি খেতে পারি বল? নে, তুই আগে সিঙ্গারা খা, তারপর আমি খাবো। পায়েল, তুমিও সিঙ্গারা খাও। মুক্তি আর পায়েল কিছুটা বিরক্ত হলো। আদ্র যাতে তাড়াতাড়ি তার সিঙ্গারা খেয়ে নেয়, সেই জন্য মুক্তি আর পায়েল তাদের প্লেট থেকে সিঙ্গারা মুখে দিতেই দুজনে একসাথে চিৎকার দিয়ে উঠল। আর ড্রয়িং রুমে সবাই একসাথে হেসে উঠল। তাদের চিৎকার শুনে দিলারা বেগমের ঘর থেকে রত্না বেগম, শিউলি বেগম আর রুনা বেগম দৌড়ে এলেন। মুক্তি আর পায়েল ইচ্ছে মতো পানি খাচ্ছে। সুমি, রেখা আর জুই তাদের গ্লাসে পানি ঢেলে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আদ্র সহ সবাই হাসছে। প্রেম হেসে এগিয়ে গিয়ে মুক্তিকে বলল, অন্যের জন্য ফাঁদ পাততে গেলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। বড় ভাবি, আপনি একটু মধু এনে ওদেরকে দিন। মুক্তির রাগী চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে তোদের? এত বড় করে চিৎকার দিলি কেন? বড় মা, ওরা আদ্রকে স্পেশাল সিঙ্গারা খাওয়াতে গিয়ে নিজেরাই সেই সিঙ্গারা খেয়ে ফেলেছে। আমার মনে হয় মুক্তি আর পায়েল জীবনে আর কোনোদিন সিঙ্গারা খেতে চাইবে না। আদ্র এগিয়ে গিয়ে বলল, দেখেছো বড় মা, ইচ্ছা মতো মরিচ দিয়ে মুক্তি আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিল, তাই সেই স্পেশাল সিঙ্গারা ওকে আর ওর পার্টনারকে খাইয়ে দিয়েছি। মরিচের ঝালে এত বড় চিৎকার দিয়ে উঠল। রত্না বেগম, রুনা বেগম আর শিউলি বেগমও মুখ চেপে হাসছেন। এরকমটা কেউ করে দেখেছিস? এবার নিজেরাই নিজেদের জালে ফেসে গেছিস। আদ্র মুক্তিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুই আমার সাথে কেন লাগতে আসিস? আমার সাথে লেগে তুই জীবনেও জিততে পেরেছিস? তুই আমার সাথে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিলি, আমি তোর স্পেশাল সিঙ্গারা খেয়ে নেই, তখন তুই খুশি হবি তো? না না, ওই সিঙ্গারা আর কারও খেতে হবে না। সুমি, তুমি ওই সিঙ্গারাগুলো ফেলে দাও। তোদের ঝাল কমেছে? আরো একটু মধু খাবি? না, আর খাবো না, ঝাল কমে গেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আদ্র বলল, আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবে? আদ্র, পায়েল আজ এখানে থাক। আদ্র, পায়েল আজ এখানে থাকবে, তুইও আজ এখানেই থেকে যা। আশ্চর্য, পায়েলের সাথে আমার থাকার সম্পর্ক কি? আমি কেন থাকবো? পায়েল মুক্তির দিকে বড় বড় চোখ করে তাকালো। তোকে থাকতে হবে আমাদের ঝাল সিঙ্গারা খাওয়ানোর জন্য, এটা তোর পানিশমেন্ট। না, আমি থাকবো না। তোকে থাকতে হবে। আদ্র ইচ্ছে করে বিরক্ত মুখ করে মুক্তিকে বলল, এই, তুই যা বলবি আমাকে তাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি তোকে তাই করতে হবে। আরে থেকে যা না আদ্র, এমন করছিস কেন? আমরা সবাই মিলে আজ সারা রাত আড্ডা দিব, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ আদ্র, তুমি আজ থেকে যাও। আদ্র মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এই উদ্ভুত চিন্তা তোর মাথা থেকে কোথা থেকে আসে রে? তোর থেকে। এই কথা বলে মুক্তি হাসলো। কেন? তুমি কি ওর অদ্ভুত চিন্তার সাথে আজ নতুন নাকি? তুমিও তো তার অংশীদারি। সুমি ভাবির কথা শুনে সবাই হাসলো। কিছুক্ষণ আগে ড্রয়িং রুমের আড্ডাটা এখন দিলারা বেগমের ঘরে বসেছে। হৃদয়, রাহাত, রাসেল ও তার সাথে যোগ দিয়েছে। আড্ডাটা অনেক জমে গেছে। আসলে মুক্তি আর আদ্র একসাথে হলে তারা যে কোনো আড্ডাই জমিয়ে দেয়। তাদের মিষ্টি খুনসুটি, ঝগড়া, মজা সবাই খুব উপভোগ করে। তাদের মধ্যে থেকে হঠাৎ করে হৃদয় বলল, এই তোমরা শোনো সবাই, আমাদের তো অনেকদিন যাবত কোনো পিকনিকের আয়োজন করা হচ্ছে না। যেহেতু আমরা সবাই একসাথে আছি, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করে ফেলি। সবাই খুব খুশি হলো। সবাই একসাথে হাততালি দিয়ে হাসলো। দিলারা বেগমও খুশি হয়ে বললেন, হ্যাঁ, তোরা সবাই আনন্দ কর। তোরা সবাই আনন্দ করলে আমারও খুব ভালো লাগে। বড় ভাইয়া, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। সত্যি একটা পিকনিকের আয়োজন করলে খুব ভালো হয়। তাহলে আমার পিকনিকটা কবে করব? কাল করব।
হ্যাঁ ঠিক বলেছিস, কালকেই আমরা পিকনিক করব। পিকনিকে খাওয়া দাওয়া শেষে নাচ গান সবকিছুই হবে। তাহলে তো খুব মজা হবে। কাল আমরা কি কি করব আজ সারা রাত সবাই বসে প্ল্যান করব, ঠিক আছে? সবাই একসাথে বলল ঠিক আছে। কার মাথায় আরেকটা প্ল্যান এসেছে? কি প্ল্যান ভাবি? দাদি আরোহীকে দেখতে চেয়েছিল। আচ্ছা, আমরা যদি আমাদের পিকনিকে আকাশ আর আরোহীকে বলি আসতে, তাহলে কেমন হয়? সুমি ভাবির কথা শুনে প্রেম তো রীতিমতো বিপদে পড়ে গেল। এবার সে কি করবে? তার উপর খাল কেটে কুমির আনা হচ্ছে, মানে আকাশকেও আনা হচ্ছে। প্রেম কিছু বলতে যাবে তার আগেই দিলারা বেগম বললেন, হ্যাঁ এটা খুব ভালো বুদ্ধি বের করেছিস বড়নাথ বউ। তোরা আকাশকে ফোন করে বলে দে আমার নাত বউকে নিয়ে আসতে, আমি তাকে দেখব। নানু এখন আসতে হবে না, তুমি পরে দেখে নিও। কেন প্রেম, তোমার কি আরোহীর সামনাসামনি হতে ভয় করছে? ওই দিন তো খুব সুন্দর দুজনে গল্প করছিলে। আরোহী মানে আকাশ ভাইয়ের বোন? ও দাদির নাতবু হয় কিভাবে? আরে ও তো আমাদের প্রেমের মন চুরি করে ফেলেছে, সেই জন্যই তো দাদি আরোহীকে নাত বউ করে ফেলেছে। আদ্র কপাল কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। প্রেম অন্যদিকে ফিরে মুখে হাত দিয়ে বসে আছে। আদ্র মুক্তির দিকে একবার তাকালো। মুক্তির চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। আদ্র বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিয়া ওইদিকে রেগে ফুলে আছে। প্রেমের উপর তার খুব রাগ হচ্ছে। প্রেম আরোহীকে নিয়ে যতটা না চিন্তা করছে, তার থেকে বেশি চিন্তা করছে আকাশকে নিয়ে। আকাশকে প্রেম সহ্যই করতে পারে না। দিলারা বেগম মৌকে বললেন রত্না বেগমকে ডেকে নিয়ে আসতে। মৌ গিয়ে তার বড় মা রত্না বেগমকে ডেকে নিয়ে এলো। রত্না বেগম সাথে সাথে চলে এলেন। মা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বড় বৌমা, শোন, কাল আমার সব নাতি নাতনিরা পিকনিক করবে। তুমি ওদের যা যা প্রয়োজন সবকিছু ব্যবস্থা করে দিবে। ঠিক আছে মা, ওরা পিকনিক করবে, এটা তো খুব ভালো কথা। ওদের যা কিছু দরকার আমি সব ব্যবস্থা করে দিব। আর শোনো, আকাশের ছোট বোনকে নাকি আমার প্রেমের খুব পছন্দ হয়েছে। রত্না বেগম প্রেমের দিকে তাকিয়ে একটু হাসলেন। তুমি রানাকে গিয়ে বলো আকাশের বাবাকে ফোন করে বলতে কাল পিকনিকে আকাশ আর আরোহীকে পাঠিয়ে দিতে। আমি আরোহীকে দেখতে চাই। বুঝতে পেরেছি মা, আপনি পিকনিকের বাহানা দিয়ে আরোহীকে এখানে এনে দেখতে চাইছেন। আমি এক্ষুনি মেজুবাইকে গিয়ে বলছি। এই কথা বলে রত্না বেগম চলে গেলেন। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি পায়েলের সাথে হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। তার চোখে মুখে চিন্তার কোনো ছাপ দেখতে না পেয়ে প্রেমের ভীষণ রাগ হলো। প্রেমের এখন সত্যি সত্যি ইচ্ছে করছে মুক্তিকে একটু শিক্ষা দিতে। প্রেম এখনই সবাইকেই বলে দিত যে প্রেম আরোহীকে পছন্দ করে না, কিন্তু মুক্তির ভাবভঙ্গি দেখে এখন তার মনে হচ্ছে মেয়েটাকে একটু প্রেমের প্রতি জেলাস ফিল করাতে হবে, তাহলে যদি মেয়েটা সঠিক রাস্তায় আসে। আরোহীর ব্যাপার পরে সামলানো যাবে। রানা সাহেব আলতাফ সাহেবকে ফোন করে আকাশ আর আরোহীকে আসতে বলে। আকাশ মুক্তিকে দেখার আরেকটা চান্স পেয়ে তার ভীষণ ভালো লাগছে। আরোহীও মনে মনে কিছুটা খুশি হয়েছে। ওই দিন প্রেমের সাথে কথা বলে আরোহীর খুব ভালো লেগেছে। না, ছেলেটার প্রেমে এখনো পড়েনি, কিন্তু ছেলেটা ঠিক প্রেমে পড়ার মতোই ছেলে। ছেলেটার নামটা সার্থক। প্রেমকে দেখে আর তার সাথে কথা বলে খুব কম সংখ্যক মেয়েই প্রেমে না পড়ে থাকতে পারবে না। আরোহী আবার খুব শক্ত টাইপের মেয়ে। সে এখনো নিজে থেকে কোনো ছেলের উপর ক্রাশ খায়নি, তবে প্রেমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা কে জানে। খাওয়া দাওয়া শেষে প্রিয়া প্রেমের ঘরে গেল। ভাইয়া, তুমি কি শুরু করেছো? তোমার মাথা কি ঠিক আছে? কেন, আমি কি এমন করলাম যে আমার মাথায় তুই সমস্যা খুঁজে পেয়েছিস? তুমি সবার সামনে এমন একটা ভাব করলে যে আরোহীকে তোমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মুক্তিকে ছেড়ে আরোহীকে ভালোবেসে ফেলেছো নাকি? হ্যাঁ, আমি কি ওই অভিমানীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি? তাহলে তুমি সবার সামনে না করলে এটা কেন? আমি আরোহীকে আনতে না করবো না, কারণ আমি চাই আরোহী আসুক। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কেন? তুই দেখতে পাচ্ছিস না মুক্তি আমাকে কেমন করে ইগনোর করছে? আমাকে ইগনোর করে ও আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে দেখা করছে। কি? মুক্তি ওই বাড়িতে গিয়ে ডক্টর আকাশের সাথে দেখা করেছে? শুধু আকাশের সাথে না, ওর আর্দ্রর সাথে এভাবে কথা বলা মেলামেশা আমার একটুও ভালো লাগছে না। না ভাইয়া, আদ্রকে নিয়ে তুমি মুক্তিকে সন্দেহ করতে পারো না। ওরা শুধুমাত্র খুব ভালো বন্ধু। হোক বন্ধু, বন্ধুদের মাঝে কি প্রেম হয় না নাকি? না, ওদের মাঝে কোনো প্রেমের সম্পর্কই নেই, সেটা আমি জানি। হ্যাঁ, আদ্র মুক্তিকে অনেক কেয়ার করে, সেটা কাজিন আর ফ্রেন্ড হিসেবে। কিন্তু আমি আর্দ্রর চোখে মুক্তির জন্য অন্য কিছু দেখতে পেয়েছি। ভাইয়া,
তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। তুমি মুক্তির স্বাধীনতা ভেঙে দিচ্ছ। তুমি তো ওর পাশে কোনো ছেলেকে সহ্য করতে পারছো না, তার জন্য তুমি আদ্রকে সন্দেহ করছো। হ্যাঁ ঠিক তাই, আমি ওর পাশে কোনো ছেলেকেই সহ্য করতে পারি না। ভাইয়া, মুক্তি কিন্তু সেরকম মেয়ে না যে সে অনেক ছেলেদের সাথে ওঠা বসা। হ্যাঁ, আমাদের কলেজে আমাদের গ্রুপে অনেক ছেলে বন্ধু আছে, কিন্তু তাদের সাথে আমার আর মুক্তি সেরকম কোনো আন্তরিকতা নেই। জাস্ট কলেজ পর্যন্ত একটু আদ্র কথা বলা যায়। শুধু আদ্রই মুক্তির একমাত্র ছেলে বন্ধু, আর তাদের সম্পর্কটা সেই ছোট্টবেলা থেকে শুধু বন্ধুত্ব আর অন্য কিচ্ছু না। অন্য কেউ যেখানে ওদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছে না, তাহলে তুমি কেন করছো? ওই যে বললাম না, ওর পাশে আমি কোনো ছেলেকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা আদ্রর কথা বাদ দিলাম, ও আকাশের সাথে কেন দেখা করলো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার খারাপ লাগছে, কিন্তু এখানে আরোহী কি করবে? আমি আরোহীকে দিয়ে মুক্তিকে জেলাস ফিল করাতে চাই। ও, এখন আমি সব বুঝতে পেরেছি। দেখো আবার হিতে বিপরীত না হয়ে যায়। এই কথা বলে প্রিয়া প্রেমের ঘর থেকে চলে গেল। আকাশ মুক্তির ফোনে কল করেছে। হ্যালো, কি করছো মুক্তি? আসলে আমার ফ্রেন্ড পায়েলের সাথে গল্প করছিলাম। ও সরি, তোমাদের ডিস্টার্ব করলাম। কিছু বলবেন? কাল নাকি তোমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছো? আমাদের তো রানা আঙ্কেল আসতে বললেন, তুমি তো আমাকে কিছু বললেন না। আমার কি আলাদা করে আপনাকে কিছু বলতে হবে? তুমি আমাকে আলাদা করে বললে আমার শুনতে ভালো লাগতো। মুক্তি হাসলো। কাল সকাল সকাল আরোহীকে নিয়ে চলে আসবেন। আকাশ ভীষণ খুশি হলো। আমার আজ সারা রাত ঘুম হবে না, কাল সকাল সকাল চলে আসবো। গুড নাইট। এই কথা বলে আকাশ ফোন রেখে দিল। মৌ, পলাশ, প্রেম, মুক্তি, আদ্র, পায়েল আর প্রিয়া ছাদে বসে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডাটা বেশ জমে উঠেছে। কালকের পিকনিকের আয়োজন নিয়ে সবাই কথা বলছে। এই মুক্তি, কালকে পিকনিকের রান্নাটা আমরা সব মেয়েরা এক একজন এক একটা আইটেম রান্না করব। আচ্ছা ঠিক আছে, রান্না তো আমরা মেয়েরাই করব, তো ছেলেরা কি করবে? বসে বসে শুধু খাবে? মুক্তি জানে প্রেম আর আদ্র বাজার করা একদম পছন্দ করে না। আদ্র মুক্তির চাপে পড়ে মুক্তমনের জন্য কোনো সময় কিছু বাজার করলেও প্রেম তো জীবনে পথ ভুলেও বাজারে যায়নি। আমরা মেয়েরা রান্নার সব কাজ করব, আর সব ছেলেরা বাজার করে আনবে। প্রেম আর আদ্র একসাথে চোখ বড় বড় করে মুক্তির দিকে তাকালো। কি, আমি বাজারে যাব? অসম্ভব, আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব না। আমিও বাজারে যেতে পারবো না। মুক্তি মনে মনে হাসছে, কিন্তু মুখে রাগী ভাব ফুটিয়ে তুলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকে যেতে হবে না, আমরা সবাই বাজারে যাব। না, সবাইকে যেতে হবে। প্রেম মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এই, তোর মন চাইলে তুই বাজারে যা, আমি বাজারে যেতে পারবো না। তাহলে তোদের দুজনকে আমার সাথে রান্না করতে হবে, পারবি? প্রেম আর আদ্র একসাথে বলে উঠল, কি আমরা রান্না করব? আশ্চর্য, এত অবাক হওয়ার কি আছে? ছেলেরা কি রান্না করে না নাকি? আদ্র আর প্রেম দুজন দুজনের দিকে তাকালো। অন্যরা সবাই বুঝতে পারছে মুক্তি ঈদ করে এদের ফাঁসাতে যাচ্ছে, তাই সবাই নীরব দর্শক হয়ে মিটিমিটি হাসছে। তোমার বাজার পেলেই তো হলো। না, আপনারা দুজন বাজারে না গেলে আমি তো রান্না করব না। আমি কেন? কোনো মেয়েকেই আমি রান্না করতে দিব না। তোমরা রান্না না করলে আমরা খাবো কি? তখন তো আমাদেরই বাজার করতে হবে, আমাদেরই রান্না করতে হবে। পলাশ আদ্র আর প্রেমের দিকে তাকিয়ে বলল, ভাই দয়া করে তোমরা রাজি হয়ে যাও। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে মুস্কি হাসছে। প্রেম মুক্তির দিকে তাকাতেই মুক্তির চোখ সরিয়ে নিল। প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে, আমি কাল বাজারে যেতে পারি, একটা শর্তে। কি শর্ত প্রেম ভাইয়া? প্রেম মুক্তির দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, কাল বিকেলে সব মেয়েদের শাড়ি পরতে হবে, রাজি থাকলে আমি বাজারে যেতে পারি। প্রিয়া তার ভাইয়ের কথা বুঝতে পারল। প্রেম মুক্তিকে শাড়ি পরে কখনো দেখেনি, তাই সে শাড়ি পরে মুক্তিকে দেখতে চাইছে। আচ্ছা ঠিক আছে, মেয়েরা সবাই শাড়ি পরবে। তুই কি বল মুক্তি? মুক্তি কিছু বলল না। আদ্র মুক্তিকে শাড়ি পরে অনেকবার দেখেছে। শাড়ি পরে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে, চোখ ফেরানো যায় না। আদ্রর ইচ্ছে হচ্ছিল মুক্তিকে শাড়ি পরে আবার দেখতে। হ্যাঁ, মেয়েরা শাড়ি পরলে আমিও বাজারে যেতে পারি। হ্যাঁ, এটা খুব ভালো হবে, কারণ খাওয়া দাওয়া শেষে বিকেলে আমরা শাড়ি পরবো, আর ছেলেরা পাঞ্জাবি পরবে, আর অনেক মজা আর নাচ গান করব। মুক্তি রাজি হয়ে যা। মুক্তি পায়েলের দিকে তাকালো। পায়েল ইশারা করলো হ্যাঁ বলতে। আচ্ছা ঠিক আছে, কাল আমরা মেয়েরা সবাই শাড়ি পরবো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। আদ্রিও মুক্তির দিকে তাকিয়ে হাসলো। সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমাতে চলে গেল। সকালে ছেলেরা সব বাজারে যাওয়ার জন্য বসে আছে।
রুনা বেগম অবাক ছেলেকে দেখছেন আর ভাবছেন, সত্যি সত্যি প্রেম বাজারে যাবে, নাকি শেষে গিয়ে কোনো অজুহাত দেখিয়ে যেতে চাইবে না, কারণ তার জন্মের পর সে বাজারে যায়নি। ঠিক সেই সময় আকাশ আর আরোহী বাড়িতে ঢুকলো। আকাশকে দেখে প্রেম ভুরু কুচকালো। পলাশ আকাশকে দেখে বলল, এই তো আমাদের দলে আরো একজন বাড়লো, বাজার সদাই আনতে কষ্টটা একটু কম হবে। আকাশ পলাশের কথা গুরুত্ব না দিয়ে আরোহীকে নিয়ে বাড়ির সবার সাথে কুশল বিনিময় করলো। সবাই আকাশ আর আরোহীকে দেখে খুব খুশি হলো। আকাশের চোখ মুক্তিকে খুঁজছে, প্রেম সেটা বুঝতে পারলো, কিন্তু মুক্তি তো এখানে নেই। সে তো সবাইকে নিয়ে দিলারা বেগমের ঘরে বাজারের লিস্ট তৈরি করছে। আরোহী আর চোখে প্রেমের দিকে তাকাচ্ছে, কিন্তু প্রেমের সেদিকে খেয়াল নেই। প্রেম ভাবছে আকাশ এসে গেছে, মুক্তিকে চোখে চোখে রাখতে হবে। রুনা বেগম একদৃষ্টিতে আরোহীকে দেখছেন, তিনি ভাবছেন, প্রেমের কি সত্যি আরোহীকে পছন্দ হয়েছে? মেয়েটা তো খারাপ না, বেশ সুন্দরী আর নম্রভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, প্রেম যদি আরোহীকে পছন্দ করে আমি আর আপত্তি করব না, কিন্তু আমার মনে প্রাণে বিশ্বাস ছিল প্রেম মুক্তিকে পছন্দ করবে। যাই হোক, ছেলের পছন্দই আমার পছন্দ। আরোহী তাকিয়ে দেখে রুনা বেগম ওকে খুব ভালো করে দেখছেন। আরোহী একটু লজ্জা পেয়ে গেল। আরোহীকে লজ্জা পেতে দেখে রুনা বেগম হাসলেন। তার জড়তা কাটানোর জন্য উনি আরোহীকে নিজের কাছে টেনে নিলেন। লজ্জা পাচ্ছ কেন মা? এটা তোমার নিজের বাড়ি মনে করো। মুক্তি প্রিয়া এক্ষুনি চলে আসবে, ওরা আসলে তোমার ভালো লাগবে। আরোহী রুনা বেগমের কথায় মুস্কি হাসলো। আকাশ ছেলেদের আড্ডায় যোগ দিয়েছে। কি আদ্র, কেমন আছো? জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালোই চলছে। আকাশ প্রেম সহ সবার সাথে হাত মিলিয়ে নিল। প্রেম আকাশকে দেখে একেবারেই খুশি হয়নি। আদ্রও আকাশকে দেখে খুব একটা ভালো লাগেনি। আকাশের কিন্তু সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। সে খুব ফুরফুরে মেজাজে সবার সাথে কথা বলছে। ঠিক তখনই মুক্তিসহ সব মেয়েরা ড্রয়িং রুমে ঢুকলো। রত্না বেগম, শিউলু বেগম আর রুনা বেগমও ড্রয়িং রুমেই ছিলেন, আরোহীকে নিয়ে গল্প করছিলেন। আকাশ মুক্তিকে দেখে খুব খুশি হলো। সে নিজের চুল ঠিক করে নিল। প্রেমও আকাশকে দেখে নিজের চুল ঠিক করে নিল। মুক্তি আজ লং স্কার্ট পরে গলায় ওড়না পেঁচিয়ে রেখেছে, হাতে চুড়ি পরেছে, মুখে বিন্দু পরিমাণ সাজ নেই, কিন্তু মেয়েটাকে অপূর্ব সুন্দর লাগছে। আকাশ মুক্তির দিকে তাকিয়ে আছে। সবাই আরোহীকে দেখে খুব খুশি হলো। মুক্তি আর আরোহী একে অপরকে জড়িয়ে ধরল। প্রিয়া, পায়েল, মৌ আর তাদের তিন ভাবিও আরোহীর সাথে কুশল বিনিময় করলো। আরোহী মুক্তিকে দেখে আরেকটু ভালো লাগছে। এতক্ষণ খুব নার্ভাস ফিল করছিল। বড়ভাবে ওদের হাতে লিস্টটা ধরিয়ে দাও। সুমি ভাবির হাতে থাকা ইয়া বড় লিস্টটা হৃদয়ের হাতে ধরিয়ে দিল। এত বড় লিস্ট দেখে সব ছেলেরা অবাক হয়ে গেছে। এতগুলো বাজার তারা কিভাবে করবে? এটা কি লিস্ট নাকি কারো জীবন বৃত্তান্ত লিখে নিয়ে এসেছো ভাবি? হ্যাঁ, এটা তোরই জীবন বৃত্তান্ত, পড়ে দেখে ভালো লাগবে। আদ্র বুড়ো কুচকিয়ে মুক্তির দিকে তাকালো। মুক্তি হাসলো। এতগুলো বাজার করতে অনেক সময় লাগবে, অনেকক্ষণ বাজারে থাকতে হবে, আমি বাজারে যেতে পারবো না। এই কথা বলে প্রেম সোফায় বসে পড়লো। প্রেমকে দেখে ছেলেরা সব অবাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ছেলেদের কাউকে বাজারে যেতে হবে না, আমরা মেয়েরাই বাজারে যাই, ছেলেরা বরং রান্না করে ফেলবে। মেয়েরা সবাই একটু হাসলো। হ্যাঁ সেটাই ভালো হবে, অন্যরকম একটা মজা হবে। আমরা বাজার করব আর ছেলেরা রান্না করবে। না না ভাই, রান্না বান্না এগুলো আমাদের কাম না, আমরা বরং বাজারে চলে যাই। বাজারে গেলে কিন্তু সব ছেলেদের যেতে হবে, একজন কেউ বাড়িতে থাকলে চলবে না। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে কথাটা বলল। প্রেম বুঝতে পারছে মুক্তি ইচ্ছে করে এসব করছে। প্রেম মনে মনে ভাবলো, আমার খুব ভালো লাগছে মুক্তি, তুমি আমার উপর জোর খাটাচ্ছ। ঠিক আছে, আমি তোমার জন্য বাজারে যাব। প্রেম সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে আমি বাজারে যাব। এই কথা বলে প্রেম মুক্তিকে তাকালো। মুক্তি মুস্কি হাসলো। রুনা বেগম প্রেমকে দেখে অবাক হলেন, কিন্তু তিনি খুব খুশিও হলেন যে ছেলে জীবনে কোনোদিন বাজারে পা রাখেনি, সে প্রেম আজ মুক্তির কথা শুনে বাজারে যাচ্ছে। আমাকে নিশ্চয়ই বাজারে যেতে হবে না। আকাশ একটু ভয়ে ভয়ে কথাটা বলল। আরোহী আকাশের কথা শুনে হেসে ফেলল। ভাইয়া ভয় পাচ্ছে, ভাইয়া জীবনেও কোনোদিন বাজারে যায়নি। যাইনি তো কি হয়েছে, আজ যাবে। আমিও তো কোনোদিন বাজারে যাইনি, কিন্তু আজ যাচ্ছি। প্রেম একটু গম্ভীর মুখেই কথাটা বলল। আকাশ খুব নিরীহ মুখে মুক্তির দিকে তাকালো। মুক্তি হেসে বলল, সব ছেলেদের বাজারে যেতে হবে। মুক্তির কথা শুনে আকাশ বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও বাজারে যাব।
আরোহী তার চোখ কপালে তুলে বলল, সত্যি ভাইয়া তুমিও বাজারে যাবে? আরোহী মুক্তির দিকে তাকিয়ে বলল, সত্যি, মুক্তি ইজ গ্রেট। প্রেম বড়কুচকে আরোহীর দিকে তাকালো। ছেলেরা সবাই বাজারে চলে গেল। মুক্তি মনে মনে হাসছে আর ভাবছে, আজ এক ঢিলে 3 পাখিকেই মারলাম। রত্না বেগম সুমিকে উদ্দেশ্য করে বলল, বড় বৌমা, আরোহীকে মায়ের রুমে নিয়ে যাও, আমরাও আসছি। আরোহী চলো দাদির রুমে যাই। আরোহী সহ সবাই দিলারা বেগমের ঘরে গেল। সুমি ভাবি দিলারা বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি এই নাও, তোমার কাছে আরোহীকে এনে দিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা। সুমি ভাবির কথা শুনে আরোহী অবাক হয়ে সুমি ভাবির দিকে তাকালো। দিলারা বেগম হাত ধরে আরোহীকে কাছে বসালেন। মাশাআল্লাহ, খুব সুন্দর, সত্যি দুজনকে খুব মানাবে। দিলারা বেগমের কথা শুনে আরোহী কিছুই বুঝতে পারল না, কিন্তু তার খুব লজ্জা লাগছে। দিলারা বেগমের কথা শুনে প্রিয়ার খুব রাগ হলো। প্রিয়া মনে মনে ভাবছে, নানু কি বলছে এসব? প্রিয়া মুক্তির দিকে তাকালো। মুক্তির চোখ মুখ দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো জেলাস ফিল হচ্ছে না, সে তো দিব্যি হাসছে। প্রিয়ার প্রেমের প্রতি খুব রাগ হলো। ভাইয়া অযথা এই মুক্তিকে জেলাস ফিল করাতে চাইছে। মুক্তি কোনো সময় জেলাস হবার পাত্রই না। দিলারা বেগম আরোহীকে দেখে খুব পছন্দ করেছেন। সত্যি আমার প্রেমের জন্য এত তাড়াতাড়ি বউ খুঁজে পাবো ভাবতেই পারিনি। আরোহী দিলারা বেগমের কথা শুনে এবার প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছে। তার কাছে এখন সবকিছু পরিষ্কার। সে বুঝতে পেরে গেছে প্রেমের বউ হিসাবে সবাই তাকে পছন্দ করেছে, কিন্তু প্রেমের কি তাকে পছন্দ হয়েছে তার খুব জানতে ইচ্ছে করছে। তাদের কথার মাঝখানে রুনা বেগম, শিউলি বেগম, রত্না বেগম ঘরে ঢুকলেন। দিলারা বেগম মেয়ের দিকে তাকিয়ে ইশারা করে বুঝালেন আরোহীকে ওনার খুব পছন্দ হয়েছে। রুনা বেগম মায়ের দিকে তাকিয়ে মলিন একটা হাসি দিলেন, তারপর সাথে সাথে মুক্তির দিকে তাকালেন। ওনার খুব ইচ্ছে ছিল এই মেয়েটাকে ছেলের বউ করবার, কিন্তু ওনার মনের কথা কেউ বুঝলো না, ছেলেও বুঝলো না, মাও বুঝলো না। আরোহী লজ্জায় মাথা নুয়ে পড়ছে। সত্যি তার খুব লজ্জা করছে। এখানে সে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সে ভাবতেও পারেনি, কিন্তু প্রেমকে তার মনে মনে খুব ভালোই লাগে। রুনা বেগম মায়ের কাছে বসে আবারও আরোহীকে ভালো করে দেখলেন, তারপর তিনি মুক্তির দিকে তাকালেন। রুনা বেগম মুক্তির সাথে কারোরই তুলনা করতে পারেন না। মুক্তি হাসি মুখে আরোহীর দিকে তাকিয়ে আছে। সবাই আরোহীকে নিয়ে অনেক মজা করছে, কিন্তু আরোহী যে লজ্জা পাচ্ছে সেটা মুক্তি বুঝতে পারছে। মুক্তির মনে হলো মেয়েটাকে সাহায্য করা উচিত। মুক্তি সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আরোহীকে নিয়ে অনেক মজা হয়েছে, এখন আমি আরোহীকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আনি। মুক্তি আরোহীকে সাথে করে নিয়ে চলে গেল। প্রিয়া আর পায়েলও তাদের সাথে গেল। মুক্তি, আমার না খুব অস্বস্তি বোধ হচ্ছে, সবাই ভেতরে কি বলে আমি কিছু বুঝতে পারিনি। সমস্যা নেই, আস্তে আস্তে সব বুঝে যাবে। না আরোহী, তোমার কোনো কিছু বোঝার দরকার নেই। তুমি যতক্ষণ এখানে আছো রিল্যাক্স ভাবে থাকো। আসলে ভেতরে সবার মাথা নষ্ট হয়ে গেছে, তাই এসব বলছে, তুমি এগুলো মনে নিও না। মুক্তি একটু হাসলো, সে কিছুই বলল না। মুক্তি আরোহীকে তার ঘরে নিয়ে গেল। মুক্তির ঘরটা আরোহীর খুব পছন্দ হয়েছে। আরোহী মুক্তির ঘরের দেয়ালে টাঙ্গানো ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখছে। মুক্তি, উনি কি তোমার মা? মুক্তির ছবিটার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ। তোমার মা তো খুব সুন্দর ছিলেন, ঠিক তোমার মতোই। মুক্তি মলিন একটা হাসি দিল। তারপর আরোহীর চোখ গেল আরেকটা ছবির উপর। আদ্রতার মুক্তির খুনসুটির মধ্যে তোলা হয়েছে ছবিটা। আদ্র তোমার সত্যি খুব ভালো বন্ধু, তাই না? হ্যাঁ। মুক্তির রুমের একপাশে একটা দোলনা আছে। আরোহী সেই দোলনাটায় বসলো। আরোহী মুক্তিকে উদ্দেশ্য করে বলল, এখানে তো দেখছি তোমার সব প্রিয় মানুষগুলোর ছবি আছে, তো আমার ভাইয়ার ছবি কবে টাঙাবে এখানে? মুক্তি আরোহীর দিকে তাকিয়ে বলল, যখন তোমার ভাইয়া আমার প্রিয় মানুষের তালিকায় চলে আসবে তখন। কি আমার ভাইয়া কি এখনো তোমার প্রিয় মানুষ হয়ে ওঠেনি? মুক্তি প্রিয়া আর পায়েলের দিকে তাকিয়ে হাসলো। প্রিয়া আরোহীকে একটা মুখ ভেঙচি দিল, কিন্তু সেটা আরোহীর চোখে পড়েনি। মুক্তি প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। আচ্ছা আরোহী, আমরা বিকেলে কিন্তু শাড়ি পরবো, তোমাকেও শাড়ি পরতে হবে। আমার কাছে অনেক শাড়ি আছে, তুমি সেখান থেকে একটা শাড়ি পরো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তোমরা পরো শাড়ি, আমি শাড়ি পরবো না। মুক্তি, ও যখন শাড়ি পরতে চাইছে না তাহলে থাক, ওর শাড়ি পরতে হবে না। না না না, কেন পরবো না আরোহী, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। আর তাছাড়া এটা প্রেম ভাইয়ার আইডিয়া, মেয়েরা সবাই শাড়ি পরবে। মুক্তি মুখে একটু মুস্কি হেসে আরোহীকে কথাটা বলল। প্রেমের কথা শুনে আরোহী লজ্জা পেয়ে গেল। প্রিয়া মুক্তির দিকে কটমট করে তাকালো। কিন্তু কোনো কিন্তু নেই,
তোমাকে শাড়ি পরতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের সাথে শাড়ি পরবো। মুক্তি আরোহীর কথায় খুশি হলো। ছেলেরা সব বাজার থেকে চলে এসেছে। এক একজনের অবস্থা দেখার মতো ছিল। রোদে পুড়ে লাল হয়ে গেছে মুখ, টেমে একাকার একেবারে, কিন্তু কারো মুখে কোনো বিরক্তির ভাব নেই। বোঝা যাচ্ছে সবাই খুব এনজয় করেছে। মুক্তি পায়েলের কানের কাছে গিয়ে আস্তে করে বলল, পায়েল, আদ্র খুব ঘেমে গেছে, তুই তোর ওড়নাটা দিয়ে ওর মুখের ঘামটা মুছে দিয়ে আয়। পায়েল মুক্তির কথা শুনে বড় বড় চোখ করে মুক্তির দিকে তাকালো। মুক্তি হাসলো। পাশেই আরোহী দাঁড়িয়েছিল। মুক্তি আরোহীর কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আরোহী, প্রেম ভাইয়া অনেক ঘেমে গেছে, তুমি তোমার ওড়না দিয়ে ওনার মুখের ঘামটা মুছে দিয়ে এসো, ওনার খুব ভালো লাগবে। আমার ভাইয়াও তো ঘেমে গেছে, আগে তুমি তোমার ওড়না দিয়ে আমার ভাইয়ের মুখের ঘামটা মুছে দিয়ে এসো, তারপর আমি যাচ্ছি। আরোহীর কথা শুনে মুক্তি আর কিছু বলল না। এখন আর কথা না বাড়ানোই মঙ্গল হবে। প্রেম প্রশান্তির দৃষ্টি দিয়ে মুক্তির দিকে তাকালো। তার কাছে মনে হচ্ছে সে মুক্তির কথা মতো বাজারে গিয়ে বিশ্ব জয় করে ফেলেছে। এটার জন্য মুক্তি তাকে পুরস্কার দিবে। আকাশও মুক্তির দিকে তাকালো। আকাশের ইচ্ছে ছিল মুক্তির তরফ থেকে একটা ধন্যবাদ পাওয়ার, কিন্তু মুক্ত তার দিকে তাকাচ্ছেই না। মুক্তি সহ সবাই বাজার লিস্ট অনুযায়ী ঠিকঠাক মতো সবকিছু এসেছে কিনা সে পর্যবেক্ষণ করতে বসেছে। আদ্র মুক্তির কাছে গিয়ে বলল, কি বাজার সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো কিছুর কমতি আছে? হ্যাঁ, আমার মনে হয় একটা কিছু মিসিং আছে, তোকে এক্ষুনি সেটা গিয়ে আনতে হবে, যাবি? তুই বললে অবশ্যই যাব। মুক্তি আদ্র দিকে তাকিয়ে আছে। আদ্র চোখে মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠেছে। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কেটে চলে গেল। আদ্র হাসলো। বাইরে পুকুরের পাশে গাছের নিচে পিকনিকের রান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্না চাপানো হয়ে গেছে। সব মেয়েরা মিলে রান্না করছে। আর ছেলেরা তো বাজার করে বিশ্ব জয় করে এসেছে। তারা একপাশে চেয়ার নিয়ে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর আদ্রর বাবার গাড়ির ড্রাইভার এসে আদ্রের গিটার আর তার কিছু কাপড় চোপড় দিয়ে গেল। কাল রাতে তো আদ্রর বাড়িতে যাওয়া হয়নি, আজ রাত পর্যন্ত এখানেই থাকতে হবে। মুক্তির আদ্রর গিটারটা দেখে খুব খুশি হলো। আদ্র খুব ভালো গানের সাথে মুক্তিকেও সে গান শেখায়। মুক্তি দেখতে পেল আদ্রর বাড়ির ড্রাইভার আদ্রকে একটা ব্যাগ আর গিটারটা দিয়ে গেল। মুক্তি দৌড়ে আদ্রর কাছে গেল। আদ্র, তুই গিটার নিয়ে এসেছিস? তুই এক্ষুনি একটা গান ধর। আদ্র মুক্তির কাছে গিয়ে বলল, তুই গাইবে আমার সাথে? আদ্র হেসে বলল, এখন না, সন্ধ্যায় গান হবে। আর এখন গান হবে সাউন্ড বক্সে। আমি গিটারটা রেখে সাউন্ড বক্সটা নিয়ে আসছি। মুক্তি মুখ গোমড়া করে বলল, কিন্তু কেন? এখন তুই একটা গান করলে সমস্যা কোথায়? এখন আমার গান করার মুড নেই। এই কথা বলে আদ্র বাড়ির ভেতরে চলে গেল। প্রেমের একটা ফোন আসায় প্রেম অন্যদের থেকে আলাদা হয়ে একটু দূরে চলে গেল ফোনে কথা বলতে। প্রেম ফোনে কথা বলা শেষ করে পেছন ফিরতেই দেখে তার পেছনে আরোহী দাঁড়িয়ে। প্রেম আরোহীকে দেখে হেসে বলল, হাই, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। প্রেম এদিক ওদিক তাকিয়ে মুক্তিকে খুঁজছে। আসলে প্রেম চাইছে মুক্তি আরোহী আর তাকে একসাথে দেখে জেলাস ফিল করুক। মুক্তি আদ্রর সাথে কথা বলে পুকুরের দিকে আসছিল। প্রেম মুক্তিকে দেখতে পেয়ে আরোহীর সাথে হেসে কথা বলা শুরু করলো। তোমাকে খুব সুন্দর লাগছে আরোহী। প্রেম মুক্তিকে দেখে সাথে সাথে এটা কি বলে ফেললো তা সে নিজেও জানে না। এই কথা বলে সে মনে মনে ভাবলো, এটা কি বললাম আমি? আরোহী প্রেমের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল। হঠাৎ করে প্রেম তাকে এই কথা বলবে সে বুঝতে পারেনি। ধন্যবাদ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে এবারে সবাই আপনাকে আর আমাকে নিয়ে কি সব বলাবলি করছিল। আচ্ছা, এই কথাগুলো কি সত্যি? এই বলাবলি করছিলে? আরোহী প্রেমকে বলতে খুব লজ্জা লাগছিল, তবুও সে বলল, না মানে আপনার নানু বলছিল আমাকে নাকি ওনার খুব পছন্দ হয়েছে, আর ওনারাও আমাকে আর আপনাকে নিয়ে অনেক কথা বলছিল। আচ্ছা, এই কথাগুলো কেন হচ্ছে? প্রেম সবকিছু বুঝতে পারলো। প্রেম এখন আরোহীকে কি বলবে টেনশনে পড়ে গেছে। আসলে আমি জানি না ওরা কেন এগুলো বলছে। তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে। আচ্ছা, আমি সবাইকে মানা করে দেব এসব কথা আর বলতে। এমা, না না, ওনাদের আর এসব বলার দরকার নেই। আসলে আমি শুধু জানতে চেয়েছিলাম, সবাই বলছিল আপনি আমাকে পছন্দ করেন, সত্যি কি তাই? আরোহী লজ্জা মুখ করে কথাটা বলল। প্রেম একটু অস্বস্তিতে পড়ে গেল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে দেখলো মুক্তি আর প্রিয়া তাদেরকেই দেখছে। প্রেম অস্বস্তি কাটিয়ে হাসি মুখে বলল, তুমি তো খুব সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলেই তোমাকে দেখে পছন্দ করবে। আরোহী প্রেমের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল। আরোহী আর প্রেম যে হেসে হেসে কথা বলছে আকাশ সেটা খুব ভালো করে লক্ষ্য করলো। প্রেম আর আরোহীকে সবাই আর চোখে দেখছে আর হাসছে।
একজন অন্যজনকে ইশারা দিচ্ছে। আরোহী চলো আমরা সবার কাছে যাই, নাহলে সবাই খুব খারাপ ভাবতে পারে। আরোহী সবার দিকে তাকিয়ে মাথা নুয়ে নিল। তারপর প্রেমের পেছন পেছন সবার সাথে এসে যোগ দিল। আদ্র একটা বড় সাউন্ড বক্স এনে তাতে গান চালিয়ে দিল, আর ছেলেরা সবাই মাথায় একটা গামছা আর কোমরে একটা গামছা বেঁধে উড়াধুরা নাচ শুরু করলো। ছেলেদের নাচ দেখে মেয়েরা সবাই হাসছে। আকাশ মুক্তির এই মন খুলে হাসি কখনো দেখেনি। আকাশ মুক্তির দিকেই তাকিয়ে আছে। রাহাত আকাশকে তার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল নাচতে। আকাশ আবার সবার সাথে নাচ শুরু করলো। ছেলে গোষ্ঠী নেচে একেবারে কাহিল হয়ে গেছে। সাউন্ড বক্সটা বন্ধ করে সবাই মাটিতে বসে পড়ল। মুক্তি রান্না করায় ব্যস্ত। আসলে মেয়েরা সবাই এক একজন এক একটা আইটেম রান্না করছে। এবার মুক্তির রান্নার পালা এলো, তাই সে রান্না করছে। আকাশ মুক্তির দিকেই তাকিয়ে আছে। আজকে একেবারে নতুন করে সে মুক্তিকে দেখছে। এখন তাকে একেবারে পাকা গৃহিণী লাগছে। এতটা নিখুঁত করে সে রান্না করছে। আকাশ যে মুক্তিকে এভাবে দেখছে, প্রেম সেটা লক্ষ্য করলো। প্রেমের খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুক্তিকে কোলে করে নিয়ে ঘরে দরজা বন্ধ করে নিজের সামনে বসিয়ে মুক্তিকে দেখতে, যাতে অন্য কেউ মুক্তির দিকে নজর না দিতে পারে। প্রেম আকাশকে উদ্দেশ্য করে বলল হ্যালো। আকাশ সাথে প্রেমের দিকে তাকিয়ে বলল ও প্রেম, হ্যাঁ বলো। আসলে রান্নার উপর এখন নজর দেওয়াটা ঠিক হবে না, পরে আমাদের আবার পেট খারাপ করবে, তাই ওদিকে না তাকানোই ভালো। প্রেমের কথায় আকাশ হাসল। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে এসেছে। আচ্ছা মেয়েদের শাড়ি পরার কথা মনে আছে তো? প্রেম আর চোখে মুক্তির দিকে তাকিয়ে কথাটা বলল। মুক্তি কিছু বলল না, কিন্তু মৌ বলল হ্যাঁ আমরা সবাই বিকেলে শাড়ি পরবো। আকাশও কিছু একটা ভেবে হাসলো। দুপুরে সবাই একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। বাড়ির বড়রা সবাই তাদের এই হাসি মজা আনন্দ উপভোগ করছে। মুক্তি, পায়েল, প্রিয়া আর আরোহী মুক্তির ঘরে শাড়ি পরছে। আরোহীর ফোনে রিং বেজে উঠল। আরোহী ফোন হাতে নিয়ে দেখে আকাশ ফোন দিয়েছে। আরোহী বারান্দায় গিয়ে ফোন রিসিভ করলো। হ্যাঁ ভাইয়া বলো। তোর কাছে কি মুক্তি আছে? না, মুক্তি ঘরে আছে, আমি বারান্দায় এসেছি। কেন, কে দেব, কথা বলবে? না ওকে দিতে হবে না। আরোহী শোন, তোরা কি সবাই শাড়ি পরে ফেলেছিস? হ্যাঁ আমি শাড়ি পরে ফেলেছি, ওরা এখন পরবে। আচ্ছা শোন, আমি মুক্তিকে একটা শাড়ি গিফট করেছিলাম, তুই ওকে প্লিজ বল আজ ওই শাড়িটা পরতে। আরোহী মুস্কি হাসলো। আমি কেন বলবো, তুমি ফোন করে বলো। না ও আমার কথা শাড়িটা পরবে না, তুই বল না প্লিজ, তুই একবার বলে দেখ, তোর কথাও শাড়িটা পরতে পারে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো। আর শোন, আমি ড্রাইভারকে বাসায় পাঠিয়েছি আমার পাঞ্জাবি আনতে, বুঝছস? তোর শাড়ি আনার থাকলে তুই মাকে ফোন করে বলে দে। না আমার আর শাড়ি লাগবে না, মুক্তি আমাকে ওর ওখান থেকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আসলে আগে ভাগে থেকেই ভাবির জিনিসে ভাগ বসাতে যাচ্ছি। আকাশ হাসলো। আরোহী হেসে ফোন রেখে রুমে চলে গেল। মুক্তি আর পায়েল প্রিয়াকে শাড়ি পরিয়ে দিচ্ছে। প্রিয়ার শাড়ি পরা শেষ করে মুক্তি তার আলমারি থেকে একটা শাড়ি বের করে পায়েলকে বলল পায়েল তুই এই শাড়িটা পর, তোকে খুব মানাবে। কেন মুক্তি, আমি তো বাড়িতে থেকে শাড়ি এনেছি। হ্যাঁ আমি জানি, তুই বাড়ি থেকে তোর ভাইয়াকে দিয়ে শাড়ি পরিয়েছিস, কিন্তু এই শাড়িটা আমাকে কে দিয়েছে জানিস? এই শাড়িটা আদ্র নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। তুই এই শাড়িটা পর, তোকে খুব ভালো লাগবে। পায়েল হাসলো। তো তুই পরবি না, তোকে খুব মানাবে। আদ্র ভাইয়া তোর জন্য শাড়িটা পছন্দ করে কিনেছিল। আমি তো শাড়িটা অনেকবার পরেছি, আজ তুই পর। আচ্ছা ঠিক আছে। মুক্তি খুশি হলো। আচ্ছা মুক্তি, তুই কোন শাড়িটা পরবি? আরোহী মুক্তির কাছে এগিয়ে এলো। মুক্তি ভাইয়া তোমাকে ওই দিন যে শাড়িটা গিফট করেছিল, তুমি ওই শাড়িটা পরো। মুক্তি ঢোক গেলে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ভুরু কুচকিয়ে মুক্তির দিকে তাকালো। না, ওইটা পরার দরকার নেই, আমি অন্য শাড়ি পরবো। ঠিক তখনই সুমিবি রেডি হয়ে মুক্তির ঘরে ঢুকলো। প্লিজ মুক্তি ওই শাড়িটা পরো না, আমার খুব ভালো লাগবে। মুক্তি, আরোহী এত করে বলছে, তুই ওই শাড়িটা পর না। মুক্তি, আমি জানি তুই আজ যদি ওই শাড়িটা না পরিস তাহলে আর কখনোই ওই শাড়িটা পরবি না। শাড়িটা শুধু শুধু আলমারিতে পরে থাকবে। হ্যাঁ মুক্তি, তুই শাড়িটা পর, দেখ আকাশ ভাইয়া খুব ভালো লাগবে তোকে এই শাড়িটা পরলে। মুক্তি পায়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। পায়েল আর কিছু বলল না। সুমি ভাবে আলমারি থেকে শাড়ির ব্যাগটা বের করলো। সুমি শাড়িটা ব্যাগ থেকে বের করলো। দেখেছো আরোহী, শাড়িটা এখনো ব্যাগেই রয়ে গেছে। শাড়িটা মনে হয় একবার খুলেও দেখেনি।
শাড়িটা খুব সুন্দর, কালো আর সাদা রঙে মিক্স ছিল শাড়িটা। ওয়াও, আকাশ ভাইয়ার তো পছন্দ অনেক সুন্দর। শাড়িটা অনেক সুন্দর হয়েছে। ফর্সা গায়ে মুক্তিকে শাড়িটাই খুব সুন্দর মানাবে। আমার ভাই পছন্দ সুন্দর বলেই তো মুক্তিকে পছন্দ করেছে। সবাই একসাথে হাসলো। ওদিকে প্রিয়া গাল ফুলিয়ে বসে বসে সাজছে। সুমি ভাবি নিজে মুক্তিকে শাড়িটা পরিয়ে দিলেন আর হালকা করে সাজিয়ে দিলেন। মুক্তি তো এমনিতেই খুব সুন্দর, তার উপর একটু সাজলে তার থেকে চোখ ফেরানো যায় না। মুক্তি তার জুয়েলারি বক্স থেকে কিছু চুড়ি আর গহনা বের করলো। এই চুড়ি আর গহনাগুলো আদ্র তার জন্য মেলা থেকে কিনে নিয়ে এসেছিল। মুক্তির খুব পছন্দের জিনিস এইগুলো। মুক্তি গহনাগুলো পরছিল আর মনে মনে সেই দিনটার কথা ভাবছিল। আদ্র সেই চট্টগ্রামের মেলা থেকে তার জন্য এই চুড়ি আর গহনাগুলো কিনে নিয়ে এসেছিল। মুক্তি হাঁটতে চুড়ি পরেছে, গলায় হালকা গহনা, কানে ঝুমকো দুল পরেছে আর চুলগুলো উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল মুক্তিকে। ছেলেরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদটা সবাই মিলে একটু ডেকোরেশন করেছে। ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে। ছাদে সবাই নিচে বসার ব্যবস্থা করেছে। প্রেমের চোখ মুক্তিকে শাড়ি পরে দেখার জন্য পাগল হয়ে আছে। আঁকড়ে অপেক্ষা করছে মুক্তির জন্য। আরোহী তাকে মেসেজ করে বলে দিয়েছে মুক্তি তার দেওয়া শাড়িটা পরেছে। নিজের পছন্দে কেনা শাড়িতে নিজের পছন্দের মানুষটাকে কেমন লাগছে দেখতে আকাশের খুব ইচ্ছে হচ্ছে। আদ্র দরজা দিকে তাকিয়ে আছে, মুক্তি কখন শাড়ি পরে ছাদে ঢুকবে। সব মেয়েরা এক একে শাড়ি পরে ছাদে চলে এলো, কিন্তু মুক্তি আসার নামই করছে না। 3 জোড়া তৃষ্ণার্ত চোখ তাকে দেখে তাদের প্রেমিক মনকে শান্ত করতে চাইছে। সে কি সেটা বুঝতে পারছে না। রুনা বেগম প্রিয়া আর মুক্তির চোখে সুন্দর করে কাজল দিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর মুক্তি আর প্রিয়াও তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল। রুনা বেগম তাদের আটকিয়ে তাদের চোখে নিজের হাতে কাজল এঁটে দিলেন। রুনা বেগম 2 চোখ ভরে মুক্তি আর প্রিয়াকে দেখছিলেন। প্রেম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আরোহী যে তার কাছে এসে দাঁড়িয়েছে প্রেম সেটা খেয়াল করেনি। হ্যালো ভাইয়া। ও আরোহী। আরোহীকে দেখে প্রেমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরোহীকে খুব সুন্দর লাগছে। প্রেম তার চোখ ফিরিয়ে নিল। আচ্ছা ভাইয়া বলুন তো আমাকে কেমন লাগছে? প্রেম আরোহীর দিকে আবার তাকিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। কোথা থেকে লজ্জা এসে যেন আরোহীর মুখে ছুঁয়ে দিল। আরোহী লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল। প্রেমও হেসে তার মাথা নুইয়ে নিল। আদ্র ময়ের কাছে গিয়ে বলল, আচ্ছা মা আপু, মুক্তি কোথায়? সবাই চলে এসেছে, ও তো এখনো আসলো না। মৌ আশেপাশে তাকিয়ে বলে, প্রিয়া ও মনে হয় আসেনি। ওরা দুজন নিচে কি করছে কে জানে। আকাশ আরোহীকে ইশারা দিয়ে কাছে ডাকলো। আরোহী, মুক্তি কোথায়? কেন মুক্তিকে দেখার জন্য কি তর্স হয়েছে না? আকাশ হেসে বলল, ফাজলামো করিস না, আমি তোর বড় ভাই, বুঝছস? ও বড় ভাই হয়ে ছোট বোনের কাছে যখন প্রেমিকার কথা জিজ্ঞেস করো তখন কিছু না, তাই না? এই কথা বলে আরোহী চলে গেল। রুনা বেগম প্রিয়া আর মুক্তির কুচিটা ঠিক করে দিলেন। মা, এবার আমাদের যেতে হবে। ওরা সবাই কখন চলে গেছে? মুক্তি আর রুনা বেগম হাসলেন। আচ্ছা ঠিক আছে, তোরা এবার যা তাহলে। প্রিয়া মুক্তিকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। প্রেমের আর অপেক্ষা ভালো লাগছে না। সে সবাইকে আড়াল করে নিচে চলে এলো। প্রিয়া আর মুক্তি কয়েকটা সিঁড়ি ওঠার পর প্রেম সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মুক্তি আর প্রিয়া প্রেমকে দেখে থেমে গেল। আর প্রেমের তো পা এমনিতেই থেমে গেছে। এই ভুবন ভুলানো রূপ তো তার হৃদয়ের স্পন্দনকেও থামিয়ে দিতে পারে, আর সেখানে পা তো থেমে যাবেই। প্রেম এভাবে মুক্তির দিকে তাকিয়ে আছে দেখে মুক্তির খুব অস্বস্তি হচ্ছে। প্রিয়া মুস্কি হেসে মুক্তির হাত ছেড়ে দিয়ে সে দৌড়ে উপরে চলে গেল। মুক্তির প্রিয়ার উপর রাগ হলো। প্রেম এক পা করে সিঁড়ি দিয়ে নামছে। মুক্তি এখন কি করবে বুঝতে পারছে না। সে উপরে যাবে নাকি নিচে নামবে, কিন্তু প্রেম তো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। মুক্তির চোখ বন্ধ করে উপরে যাওয়ার জন্য 2 সিঁড়ি উঠতেই তাকে থেমে যেতে হলো। এক শক্তিশালী বাহু তার নরম বাহুকে ধরে মুঠোবন্দি করে নিয়েছে। এই রকমই একটা কিছু হবে সেটা মুক্তি আন্দাজ করতে পেরেছিল, কিন্তু তবুও সে একটা চান্স নিল, কিন্তু সেটা সফল হলো না। প্রেম মুক্তির হাত ধরে টেনে সিঁড়ির নিচে নিয়ে গেল। প্রেম মুক্তিকে হাত ধরে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। মুক্তি চোখ বন্ধ করে রেখেছে। তার সারা শরীর অবশ হয়ে আসছে, ঠোঁটগুলো কাঁপছে। প্রেম শুধু মুক্তির দিকে তাকিয়ে আছে। প্রেমের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এই রূপসীকে সে কি বা বলতে পারে? কিভাবে তার সৌন্দর্যের প্রশংসা করলে সে খুশি হবে? প্রেমের তো সেই ভাষা জানা নেই। যা কিছু বলবে সবই তার রূপের কাছে কমতি পড়ে যাবে। মুক্তি আস্তে করে চোখ খুলল, আশেপাশে তাকিয়ে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। কোথায় যাবে তুমি? আমাকে উপরে যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করছে।
তোমার জন্য কেউ অপেক্ষা করছে না, শুধু আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তোমাকে দেখিয়ে নিয়েছি, এখন আর উপরে যেতে হবে না। মুক্তি অবাক হয়ে প্রেমের দিকে তাকালো। মানে আমি তোমাকে শাড়ি পরে দেখতে চেয়েছিলাম, ভাবতে পারিনি তোমাকে এতটা সুন্দর লাগবে। যদি আগে জানতাম তাহলে সবার সামনে শাড়ি পরে আসতে বলতাম না। ভালোই হয়েছে, আমি তোমাকে দেখে ফেলেছি। এখন ঘরে গিয়ে শাড়ি ছেড়ে অন্য পোশাক পরে এসো, এই রূপে তুমি সবার সামনে উপরে যেতে পারবে না। মুক্তি অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেছে। নিজেই বলল শাড়ি পরতে, আবার নিজেই এখন বলছে শাড়ি খুলে ফেলতে। উনি যা বলবে আমার তাই করতে হবে নাকি? প্রেমের সামনে নয়, মনে মনে কথাগুলো বলছে। আমি এখন উপরে যাব। হয়তো ঘরে যাও, না হয় আমার বুকের ভেতরে এসে লুকিয়ে পড়ো। আমি তোমার এই রূপ কাউকে দেখতে দিব না, শুধু আমি একা দেখব। প্রেম শেষের কথাটা মুক্তির কানের কাছে গিয়ে আস্তে করে বলল। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির গলায় পড়তেই তার সারা শরীর শিউরে উঠল। প্রেমের শক্ত হাতের বাঁধন ঢিল হয়ে এসেছে। প্রেম নরম হাতে মুক্তিকে ধরে আছে। মুক্তি সেই সুযোগটাই নিল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে মুক্তি প্রেমকে ধাক্কা দিয়ে দ্রুত পেয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। প্রেম চোয়াল শক্ত করে হাতের মুষ্টি বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করলো। সেও সাথে সাথে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মুক্তি উপরে উঠে খাপাচ্ছে। আদ্র মুক্তিকে দেখে তার কাছে এগিয়ে এলো। মুক্তি, কি হয়েছে তোর? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? মুক্তি আদ্র দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, কিছু হয়নি। আদ্র মুক্তির চোখের দিকে তাকাতেই তার সবকিছু উলটপালট হতে শুরু করেছে। সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। যাকে দেখার জন্য তৃষ্ণার্ত চোখ শুধু তাকেই খুঁজছিল। এখন তার দিকে তাকাতে আদ্রর ভয় করছে। এই ভয়টা সে মাঝে মাঝেই পায়। সেই রূপ দেখার লোভ সামলাতে পারে না, কিন্তু যখন মুক্তি এই রূপে তার সামনে আসে তখন তার দিকে তাকাতেই ভয় পায়। কারণ তখন মুক্তিকে দেখে আদ্রর প্রেমিক হৃদয়ের সব গোপন কথা মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। কিন্তু আদ্র চায় না মুক্তি তার প্রেমিক রূপ দেখুক। আদ্র চায় মুক্তির সামনে সবসময় বন্ধু হয়ে থাকতে। প্রেম উপরে এসে দেখে মুক্তি বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে। মুক্তি প্রেমের দিকে তাকালো। প্রেম চোখ লাল করে দাঁত চেপে মুক্তির দিকে তাকালো। মুক্তি প্রেমের থেকে চোখ সরিয়ে নিল। প্রেম মুক্তির খুব একটা দূরে না গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে রইল। মুক্তিকে দেখে প্রিয়া, আরোহী, পায়েল এগিয়ে এলো। মুক্তি, তুই এতটা দেরি করলি কেন? উফ পায়েল, তুই চুপ কর। মুক্তির কেন দেরি হয়েছে সেটা তো প্রিয়া জানে। আদ্র একটা চেয়ার টেনে মুক্তিকে বসতে বলল। মুক্তি সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়ল। মুক্তি প্রেমের দিকে আবার তাকালো। প্রেম এখনো তার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। মুক্তি আবারও চোখ সরিয়ে নিল। মুক্তি নিজেকে শান্ত করে চেয়ার থেকে উঠে ছাদের এক কোণায় চলে গেল। আদ্রকে ইশারা দিয়ে বোঝালো যে সে ঠিক আছে। প্রিয়া, পায়েল আর আরোহী মুক্তির কাছে গিয়ে দাঁড়ালো। বিশাল বড় ছাদের আরেক কোণায় আকাশ সবার সাথে আড্ডা দিচ্ছিল। দূর থেকে সে তার পছন্দের কিনে আনা সেই শাড়িটা দেখতে পেল। শাড়ির আঁচল বাতাসে উঠছে, কিন্তু মানুষটাকে দেখা যাচ্ছে না। তার সামনে অন্যরা দাঁড়িয়েছিল। আকাশ উৎসুক দৃষ্টিতে এগিয়ে এলো। আকাশ মুক্তিকে দেখতে পেয়ে তার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। আকাশ মনে মনে ভাবছে, এ তুমি কোন রূপে দাঁড়িয়ে আছো মুক্তি? আমাকে পাগল করার প্রতিযোগিতায় নেমেছো নাকি তুমি? আজ সকাল থেকে তোমার এক এক রূপ দেখে তো আমি মুগ্ধ। এখন বুঝি অন্তিম মুহূর্তে আমাকে পাগল না করে ছাড়বে না তুমি? আকাশ মুক্তির কাছে এগিয়ে গেল। আকাশকে দেখে সবাই চুপ হয়ে গেল। মুক্তিকে দেখে আকাশ নিজের অজান্তেই বলতে লাগলো, কালো শাড়িতে তোমার বেশ মানায়। তুমি সত্যি আজ সেজেছো একই মায়ায়। চোখে কাজল আর মাথায় খোলা চুল, তোমার ওই মায়ায় পড়ে করব আমি শত শত ফুল। মুক্তি খুব লজ্জা পেয়ে গেল। আকাশের মুখে রোমান্টিক কবিতা শুনে সবাই তো খুব অবাক হয়ে গেছে। ভাইয়া, তুমি মুক্তির প্রেমে পড়ে কবিতাও শিখে ফেলেছো? ও মাই গড, আমার ভাইয়া তো একেবারেই গেছে। প্রেম পেছন থেকে বলে উঠল, কবিতাটা সত্যি খুব ভালো হয়েছে। প্রেমকে দেখে প্রিয়া বড় বড় চোখ করে মুক্তির দিকে তাকালো। প্রিয়ার ভয় হচ্ছে ভাইয়া কি ডক্টর আকাশের কথা শুনে ফেললো তো সর্বনাশ হয়ে যাবে। মুক্তির তো প্রেমকে দেখে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। প্রেম এগিয়ে গিয়ে আরোহীর পাশে দাঁড়ালো। মুস্কি হেসে আরোহীকে বলল, আমারও তোমাকে দেখে একটা কবিতা বলতে ইচ্ছে করছে। প্রেম আরোহীর দিকে তাকিয়ে বলল, শাড়িতে তুমি মায়া মায়া লাগো, শাড়ির সাথে ফুলের সাজে সাজো, চলতে রাজি তোমার সাথে পথ, তৈরি থেকো আনবো আমি রথ। সবাই পেছন থেকে হাত তালি দিল। আরোহীর অসম্ভব লজ্জা লাগছে। ইস, ভাইয়ের সামনে প্রেম এটা কি করলো? এই ছেলেটার কি ভয় লজ্জা কিছুই নেই? আকাশ এত সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে আরোহীর দিকে তাকালো। আরোহী তো লজ্জায় মাথা একেবারে নুয়ে ফেলেছে। প্রেম মুক্তির দিকে হাসি মুখে তাকালো। মুক্তি অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে সব দেখছে।
কি সব হয়ে যাচ্ছে, সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিয়া মনে মনে ভাবছে, ভাইয়া এটা কি করলো? ডক্টর আকাশের সামনে আরোহীকে নিয়ে রোমান্টিক কবিতা বললো। এবার তো ডক্টর আকাশ আর আরোহী সত্যি সত্যি মনে করবে ভাইয়া আরোহীকে ভালোই বাসে। বাবা, এক একজন তো প্রেমে পড়ে একেবারে কবি হয়ে গেছে। প্রথমে আকাশ কবি হলো, তারপর প্রেম কবি হলো। এখন কার পালা? কে কে কবি হতে চাও? সবাই একসাথে হাসলো। প্রেমের এরকম শান্ত স্বভাব দেখে মুক্তি একটু চিন্তামুক্ত হলো। মুক্তি মনে মনে ভাবলো, যাক, এখন আর মনে হয় রাগ দেখাবে না। প্রেম আর আরোহী এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। প্রেম মুক্তিকে দেখিয়ে আরোহীর সাথে খুব হেসে হেসে রোমান্টিক ভঙ্গিতে কথা বলছিল। অন্যরা সবাই ছাদের ফ্লোরে মাদুর পেতে তাতে বসে আড্ডা দিচ্ছে। আড্ডু নিচে গিটার আনতে গেছে, আড্ডু গান গাইবে। মুক্তিও সবার সাথে বসে আছে। মুক্তির পাশের জায়গা খালি ছিল। আকাশ এসে মুক্তির পাশে বসতে যাবে, ঠিক সেই সময় প্রেম আরোহীকে ফেলে মুক্তির পাশে এসে বসে গেল। মুক্তি হঠাৎ পাশে প্রেমকে দেখে ঘাবড়ে গেল। হঠাৎ করে প্রেম এভাবে এসে বসে পড়লো। আকাশও অবাক হয়ে গেল। প্রেম আকাশের দিকে তাকিয়ে মুস্কি হাসলো। প্রেম আরোহীকে ডেকে তার পাশে বসালো। আরোহী প্রেমের পাশে বসে হাত টেনে আকাশকেও তার পাশে বসিয়ে দিল। কিছুক্ষণ পর আদ্র গিটার নিয়ে উপরে এলো। আদ্র মুক্তির পাশে প্রেমকে দেখে মুস্কি হাসলো। আদ্র, সুন্দর দেখে একটা গান ধরতো। আদ্র হেসে মুক্তির দিকে তাকালো। মুক্তি হাসি মুখে আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র তার গানের ডায়েরিটা থেকে একটা গান বের করলো। এই গানটা তার খুব পছন্দের গান, কিন্তু এই গানটা আদ্র কখনো কারোর সামনে গায়নি। মুক্তির কথা যখন আদ্রর খুব করে মনে পড়ে, তখন সে একা একা এই গানটা গায়, আর তার চোখ থেকে এক একটা অশ্রু সুর হয়ে ঝরে পড়ে। মুক্তি একবার আদ্রর গানের ডায়েরিতে এই গানটা দেখে আদ্রকে খুব করে অনুরোধ করেছিল এই গানটা তাকে শোনাতে, কিন্তু আদ্র শোনায়নি। কিন্তু আজ আদ্র এই গানটাই গাইবে। আদ্র গিটার হাতে গান ধরলো।